নমস্কার। আজ আপনাদের শোনাব গোগলের কাণ্ড। শ্রীযুক্ত সমরেশ বসু মহাশয়ের লেখা একটি সুন্দর উপন্যাসের প্রথম পর্ব, গোগল চিক্কুশ নাগাল্যান্ডে। গোগল যেবারে গরমের ছুটিতে দার্জিলিং গিয়েছিল আর দার্জিলিং থেকে নেমে গিয়েছিল হলং স্যাংচুয়ারিতে, সেটা বছর দুয়েক আগের ঘটনা। সেবারই হলংয়ের জঙ্গলে এক পাগলা হাতির সঙ্গে গোগলের বন্ধুত্ব হওয়ার ঘটনা ঘটেছিল। গল্পটা নতুন করে কিছু বলার নেই, অনেক আগেই সে গল্প জানাজানি হয়ে গেছে। নেহাত খেই ধরিয়ে দেবার জন্য এইটুকু বলা যায়, সেবার হলংয়ে বিরাট এক দাঁতাল পাগলা হাতি নেমে এসেছিল আসাম থেকে ভুটান পেরিয়ে। সে এমন আতঙ্কের সৃষ্টি করেছিল, পোষা হাতির পিঠে চেপে কেউ আর গন্ডার, হরিণ, ময়ূর, বাঘ ইত্যাদি দেখতে যেতে সাহস পায়নি। অথচ সেই হাতি গোগলকে জঙ্গলের ধারে একলা পেয়ে সুঁড় দিয়ে আলতো করে ঠেলে নিয়ে জঙ্গলের গভীরে ঢুকে গিয়েছিল। গোগল খুবই ভয় পেয়েছিল, কিন্তু ভয় ভাঙতেও বেশি দেরি হয়নি। হাতিটি মোটেই রেগে যায়নি, পাগলামিও করেনি। গোগলকে সুঁড় দিয়ে ঠেলে ঠেলে অনেকখানি ঘুরে আবার বাংলোর কাছেই ফিরে এসেছিল। তাতেই গোগল গন্ডার, হরিণ, ময়ূর, বাঘ সব দেখে নিয়েছিল। গোগলের সেবারে কোনো পাগলা হাতির সঙ্গে বন্ধুত্বই হয়নি। শিলিগুড়িতে মামার বাড়িকে সেন্টার করে ভুটানের ফুনসিলিংয়ে বেড়াতে গিয়েছিল মামার সঙ্গেই তার এক নেপালি বন্ধুর বাড়িতে। তিনি গোগলকে একটি সুন্দর উপহার দিয়েছিলেন। সেই জ্যান্ত উপহারটির প্রতি গোগলেরও বিশেষ নজর পড়েছিল, আর তার সঙ্গেই ওর খুব ভাব জমে গিয়েছিল। কেবল তার সঙ্গেই নয়, তার বাবা, মা, ঠাকুরদার সঙ্গেও গোগলের ভাব কিছু কম জমেনি। তার নাম ছিল চিক্কুশ। এইরকম নাম গোগল কখনো শোনেনি, কিন্তু চিক্কুশের বাবা, মা, ঠাকুরদার নামগুলো ছিল অন্যরকম। ঠাকুরদার নাম ছিল জং। এরকম নামও অবশ্য গোগল আগে শোনেনি, তবে তেমন একটা অদ্ভুত মনে হয়নি। বাবার নাম ছিল সন্ধ্যা। আসলে সন্ধ্যা নামের সঙ্গে নাকি ভল্লুকের সম্পর্ক আছে। দার্জিলিং যাবার পথে সোনাদা নামে একটা রেল স্টেশন আছে। গোগলের কেবল এইটুকু মনে আছে, কেউ একজন ওকে বলেছিল নেপালিতে সোনাদা মানে ভল্লুক বা ভল্লুকের আস্তানা। তাহলে চিক্কুশের বাবার নাম হওয়া উচিত ছিল শ্বেত সোনাদা বা সাদা সন্ধ্যা, কারণ চিক্কুশদের বংশে কালো রং বলে কিছু নেই। বেশিরভাগ একেবারেই সাদা, যাকে বলে ধবধবে সাদা। তার সঙ্গে বড়জোর পিঠ বা কানের দিকে খুব হালকা হলদে রঙের আভাস, সেটাও অনেকটা সোনালি রঙের মতোই বলা যায়। চিক্কুশ আর ওর বুড়ো ঠাকুরদা জংয়ের পিঠের দিকে রং অনেকটা সেই রকম। আর চিক্কুশের মায়ের নাম গোল্ডি, অথচ গোল্ডির বা সন্ধ্যার কারোর গায়ে সোনালি রঙের ছোঁয়া মাত্র নেই। চিক্কুশদের বংশগত নাম হলো লাসা পপি। লাসা তিব্বতের রাজধানী। মামার বন্ধু নেপালি ভদ্রলোক চিক্কুশদের আদি পরিচয় দিতে গিয়ে তিব্বতী বলেছেন। হিমালয়ের বরফ ঢাকা দেশের প্রাণী তো, চিক্কুশদের গায়ে নাকি সেজন্যই ওই রকম বড় বড় লোম। বড় লোম তো অনেক কুকুরেরই থাকে, কিন্তু লাসা পপিদের গায়ের লোম যেন সারা গা ঢেকে বটের ঝুড়ির মতো নেমেছে। ধবধবে সাদা লোমের মধ্যে 3টি কালো বিন্দু মাত্র দেখা যায়। 3টি কালো বিন্দুর মধ্যে 2টি হলো চোখ আর একটি নাক, বাদবাকি সবই সাদা লোমে ঢাকা। জংয়ের আর সন্ধ্যা ও গোল্ডির ভুরুর ওপরের চুল নাকি মাঝে মাঝে ছেঁটে দিতে হয়, নইলে যেভাবে 2 চোখ ভুরু লম্বা লোমে ঢেকে থাকে, চোখে দেখতে পাওয়াই মুশকিল। কথাটা যে মিথ্যে নয়, গোগল চিক্কুশকে দেখেই বুঝেছিল। মাত্র 6 সপ্তাহ বয়সেই তার ঝোলা কান আর লোমশ মুখে 3টি ছোট কালো বিন্দু ছাড়া কিছুই দেখা যেত না। আর কিছুই দেখা যেত না সেটা বললে ভুল হবে। মাঝে মাঝে তার টুকটুকে লাল জিভ আর নতুন গজানো সাদা ছোট ছোট ঝকঝকে দাঁত দেখা যেত।
কান ঝোলা হওয়ার কারণ নিশ্চয়ই মাফলারের প্রয়োজনে। কনকনে ঠান্ডা বরফের দেশের প্রাণী বলেই প্রকৃতি তাদের বড় বড় লোমওয়ালা কান দুটো এমনভাবে ঝুলিয়ে দিয়েছে যাতে কানের ভিতরে ঠান্ডা না ঢুকতে পারে। তার মানে লাসা পপিদের ঘন লম্বা লোমই তাদের ফাড়ের কোটের থেকেও বেশি কাজ দেয়। জামা গায়ে দেবার কোনো দরকার হয় না। প্রথম দর্শনে গোগল চিক্কুসকে একটি বেশ বড় সড়ো সাদা খরগোশ ভেবেছিল। সে ভাবাটা মাত্র কয়েক মিনিটের জন্য। খরগোশের সঙ্গে চিক্কুসের তফাৎ ধরা মোটেই শক্ত ছিল না। খরগোশের মুখ, কান, চোখ, সামনের দিকের চেহারা একেবারেই আলাদা। খরগোশদের কান খাড়া, চোখ দুটো চুনির মতো লাল দেখায়। তাদের গোঁফের চেহারাও অন্যরকম। সেই তুলনায় চিক্কুসের গোটা মুখ আর শরীরের চেহারাই আলাদা। তাছাড়া ফোন সিলিংয়ে গোগল সেই নেপালি ভদ্রলোকের বাড়ি গিয়ে পৌঁছাবা মাত্রই দেখতে পেয়েছিল বড় খরগোশের মতো একটা প্রাণী প্রথমেই লাফ দিয়ে ওর পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। গোগল খুব চমকে গিয়েছিল। বলতে গেলেও ভয় পেয়ে দু এক পা পিছিয়েও গিয়েছিল। যেমনি পিছনো অমনি চিক্কুসের আরেক লাফ। গোগলে দু পায়ের ফাঁকে মাথা গুঁজে দিয়ে জুতোর গোড়ালির ওপরে মোজায় কুটকুট করে দাঁত বিধিয়ে দিয়েছিল। সেই দাঁত বিধনোতে গোগলের ভারী সুড়সুড়ি লেগেছিল। তারপরেই নিচু হয়ে চিক্কুসকে দু হাতে তুলে নিয়েছিল। আর চিক্কুস এমনভাবে ওর গাল চেটে আদর করেছিল যেন গোগল ওর কত দিনের চেনা। চিক্কুসের আদরেও গোগলের সুড়সুড়ি লেগেছিল। চিক্কুসের লাল জিভের স্পর্শ ছিল বেশ গরম। নাকের ডগা ছিল ভেজা, আর ফোঁস ফোঁস করে যেন অনেক কিছুই বলতে চেয়েছিল। তৎক্ষণাৎ গোগল চিক্কুসকে ভালোবেসে ফেলল। চিক্কুসের কালো দুটো চোখের দিকে তাকিয়ে গোগলের মনে হয়েছিল ও যেন হাসছে। চোখের সাদা অংশ কিছুই দেখা যাচ্ছিল না। কালো চোখ দুটি খুশি আর দুষ্টুমিতে ভরা। গোগল খেয়াল করেনি কখন সন্ধ্যা আর গোল্ডি এসে সামনে দাঁড়িয়েছে। বাড়ির নেপালি কর্তা তখন মামা, বাবা এবং মাকে অভ্যর্থনা করতে ব্যস্ত। অন্য কোনো ঘর থেকে বুড়ো জং তখন ভাঙা গলায় খানিকটা গম্ভীর বিরক্ত স্বরে ঘেউ ঘেউ করছিল। গোগল একটু ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল সন্ধ্যা আর গোল্ডি বোধহয় ওর কোলে চিক্কুসকে দেখে রেগে গিয়েছে। সেরকম হওয়াই স্বাভাবিক। কে এক অচেনা ছেলে এসে তাদের ছেলেকে কোলে তুলে নিয়েছে, তারপরে হয়তো নিয়ে পালাবে। এরকম সন্দেহ আর রাগ হওয়া অসম্ভব ছিল না। নতুন বাচ্চাদের গায়ে হাত দেবার জন্য মা কুকুরকে রেগে উঠতে দেখা যায়। তাই গোগল তাড়াতাড়ি চিক্কুসকে কোল থেকে নামিয়ে দিয়েছিল। নামিয়ে দিলে কি হবে, চিক্কুস আবার গোগলের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়েছিল। সামনে দুই থাবা তুলে দিয়েছিল গোগলের হাঁটুর দিকে। সেই কালো চোখ দুটো তুলে এমনভাবে তাকিয়েছিল যেন স্পষ্টই বলছিল, নামিয়ে দিলে কেন, আমাকে আদর করবে না, আদর করতে দেবেও না। আরও ছোট্ট ল্যাজটা তখনই ছিল পাকানো, পিঠের ওপর তোলা। ল্যাজটা খুব নাড়িয়ে কুঁই কুঁই করে আদুরে গলায় শব্দও করেছিল। গোগলই বা কী করে, ওর ভীরু সন্দিগ্ধ চোখ তখন সন্ধ্যা আর গোল্ডির দিকে। কিন্তু গোগল মিছেই ভয় পেয়েছিল। সন্ধ্যা গোগলের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে গিয়েছিল নেপালি ভদ্রলোকের কাছে, আর গোল্ডি এগিয়ে এসে গোগলের পা শুঁকেছিল। চিক্কুসের গায়ে বার কয়েক চেটে দিয়ে তারপরে গোগলের দু পায়ের মাঝখানে মুখ গুঁজে দিয়েছিল চিক্কুসের মতোই। মুখ তুলে গোগলের মোজার উপরেও চেটে দিয়েছিল। চিক্কুস তখন মোটেই মায়ের আদর পেতে চাইছিল না। ও মায়ের পিঠে একটা থাবা তুলে আর একটা থাবা দিয়ে গোগলের মোজার উপরে আঁচড় কাটছিল। গোগল সাহস করে চিক্কুসকে আবার কোলে তুলে নিয়েছিল। তারপরেই চিক্কুসের সেই আবার আদরের ঘটা। গোগল তো খুশিতে আর সুড়সুড়িতে সেই বাঁচে না। ফোর্ট সিলিংয়ে গোগলরা 3 দিন ছিল। সেখান থেকে থিম্পু যাবার কথা উঠেছিল, নানা কারণে যাওয়া হয়নি।
তার মধ্যে একটা কারণ, নেপালি ভদ্রলোককে নাকি ভুটানের অনেকেই পছন্দ করছিল না। পছন্দ না করার কী কারণ থাকতে পারে গুগল তা শোনেনি। তাছাড়া মামারও আর ছুটি ছিল না। থিম্পু যাওয়া নিয়ে গুগলের তেমন উৎসাহও ছিল না। ও চিক্কুসকে পেয়েই ভীষণ খুশি আর উত্তেজিত ছিল। নেপালি ভদ্রলোকের ছেলেমেয়েরা সবাই বড়, তারা কেউ ছিল না। ভদ্রলোকের নাম শ্রী অশোক চিত্রকর। এরকম পদবি গুগল কখনো শোনেনি। চিত্রকর বললে শিল্পীই বোঝায়, কিন্তু অশোক চিত্রকর ছিলেন একজন ব্যবসায়ী। তিনি আর তাঁর স্ত্রী, এই দুজনের সংসার। আসলে সংসারটা জমজমাট ছিল চিক্কুসদের নিয়েই। চিক্কুস গুগলকে পেয়ে প্রায় একরকম খেপেই গিয়েছিল। কোনো সময় গুগলকে ছেড়ে থাকতে চাইতো না। গুগলেরও সেই একই অবস্থা। সবচেয়ে মজার ব্যাপার হয়েছিল, মাও চিক্কুসকে খুব ভালোবেসে ফেলেছিলেন। গুগল ভাবতেই পারেনি চিক্কুসকে মা এত ভালোবাসবেন। মা যেন কোলের শিশুর মতো চিক্কুসকে কোলে নিয়ে আদর করতেন, খেলা করতেন, কোলে নিয়ে নিজের হাতে খাওয়াতেন। গুগল কেবল অবাকই হয়নি, মা যে কুকুর বাচ্চাকে এত আদর করতে পারেন সেটা যেন বিশ্বাস করতেই পারেনি। এমনকি কল্পনাও করেছিল ও নিজে যখন চিক্কুসের মতো ছোট ছিল, মা নিশ্চয়ই ওকে এই রকমভাবেই আদর করতেন। চিক্কুস লাসা পপি না হয়ে যদি নিজের ভাই বোনকেও হতো, তাহলে বোধহয় মনে মনে হিংসেই হতো। ফুনসিলিংয়ে 3 দিনে বেড়ানো যেটুকু হয়েছে, তার চেয়ে বেশি চিক্কুস আর ওর বাবা মা ঠাকুরদাকে নিয়েই কেটেছে। তবে 3 দিনের মধ্যে একটা ব্যাপার বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল, মা চিক্কুসকে যতই আদর করুন, ও গুগলের কাছেই বেশি থাকতে চাইত। তার কারণও ছিল, মা তো আর গুগলের মতো ছুটোছুটি করতে পারতেন না। আর চিক্কুসের খেলাই ছিল ছুটোছুটি করা, লাফানো, ঝাঁপানো আর নতুন দাঁতে কামড়ানো। এক এক সময় চিক্কুস যেন ঠিক বাঘের মতো ওঁত পেতে থাকতো আর হঠাৎ লাফ দিয়ে গুগলের কোলের ওপর ঝাঁপিয়ে পড়ত। 3 দিনেই ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছিল, চিক্কুস গুগলের সঙ্গে শুতো। তার ফলে গুগলের গায়ে এক দিন হিসিও করে দিত, কিন্তু গুগলের তাতে মোটেই ঘেন্না হতো না। অশোক চিত্রকর মশাই চিক্কুসকে নিয়ে গুগল আর মায়ের কাণ্ড দেখে বিদায়ের দিন বলেই ফেললেন, আমাদের বাড়িতে বাচ্চা আর নেই। চিক্কুসের আর 3টি ভাই বোনকে অন্যরা নিয়ে গিয়েছেন। তা হোক, গুগলকে উপহার হিসাবে চিক্কুসকে আমি দিচ্ছি। গুগল তো খুবই খুশি, মাও কম খুশি হননি। কেবল বাবা আর মামা একটু যেন কিন্তু কিন্তু করেছিলেন। তবে মায়ের ঝোঁক দেখে তাঁরা আর আপত্তি করেননি। তাছাড়া অশোক চিত্রকর জানিয়ে দিয়েছিলেন চিক্কুসকে দিন 7 আগেই অ্যান্টি র্যাবি ইঞ্জেকশন দেওয়া হয়ে গিয়েছে। সে কথা শুনে বাবা ইঞ্জেকশনের দামটা দিতে চেয়েছিলেন, কারণ জার্মানিতে তৈরি সেই ইঞ্জেকশনের দাম বেশ বেশি। অশোক চিত্রকর টাকা তো নেয়নি, বরং বাবার প্রস্তাবে ক্ষুণ্ণ মুখে হেসেছিলেন। বাবা আর কিছুই বলতে পারেননি। মিস্টার চিত্রকর চিক্কুসের অ্যান্টি র্যাবি ইঞ্জেকশনের সার্টিফিকেটও দিয়েছিলেন, ওটা নাকি দরকার হতে পারে। তারপরে তিনি চিক্কুসের খাবার আর ওষুধের একটা নিয়মিত চার্ট করে দিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন বিশেষ এক পাউডার দা দিয়ে চিক্কুসের লোম ঠিক মতোভাবে পালিশ করতে হবে। দিনে অন্তত 2 বার ভালো করে সারা গা ব্রাশ করতে হবে। আরও বলেছিলেন কলকাতার গরমে চিক্কুসের কষ্ট হবে, বিশেষ করে কলকাতায় যা লোডশেডিং চলছে, পাখার বাতাস সবসময় মিলবে না। অতএব ওকে যেন যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রাখা হয়। খাবারের আর ওষুধের অনিয়ম একেবারেই চলবে না, আর বিশেষ প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না করাই উচিত। বাবা বলেছিলেন, হ্যাঁ, সংসারে আর একটি প্রাণী বাড়ল। বারুক। মা বলেছিলেন, তুমি যখন অফিসে যাবে আর গুগল থাকবে স্কুলে, আমার সময়টা চিক্কুসকে নিয়ে ভালোই কাটবে দেখো। বাবা যেন অবাক হয়ে হেসেছিলেন।
তোমার হাতে যে আজকাল এত সময় আছে তা তো জানতাম না। কথাটা গোগলেরও মনে হয়েছিল। বাড়িতে কাজের লোক বঙ্কিমদা যতই কাজ করুক, মায়ের কাজের যেন শেষ নেই। বঙ্কিমদার হাতের রান্না এমন কিছু খারাপ না, কিন্তু রান্নার কাজ মা অন্য কারো হাতে দিতেই চান না। বাবার কথা শুনে মা হেসেছিলেন, আর যেন একটু লজ্জা পেয়েই বলেছিলেন, হ্যাঁ তা যাই বলো, চিক্কুসকে আমার খুব ভালো লেগেছে। মায়ের কথা শুনে বাবা আর মামা হো হো করে হেসে উঠেছিলেন। গোগল তো মহা খুশি। মায়ের আপত্তি থাকলে চিক্কুসকে কিছুতেই আনা যেত না। ফুড সিলিং থেকে শিলিগুড়িতে ফেরার পথে গাড়িতে গোগল বলেছিল, চিক্কুস আমার একটা ভাই। গোগলের কথা শুনেও সবাই হেসেছিল। বাবা বলেছিলেন, চমৎকার, তবে দেখো ভাইটিকে নিয়ে এমন মেতে যেও না যে লেখাপড়া ডকে উঠে যায়। তার আগে দেখো চিক্কুসকে নিয়ে গোগল কদিন মাতামাতি করে। মা বলেছিলেন, গোগলের তো সবই দুদিনের জন্য, তারপরে আবার নতুন কিছু নিয়ে মেতে উঠবে। গোগল মুখ ফুটে কিছু বলেনি। ওর আঙুল চুষতে চুষতে ঘুমিয়ে পড়া চিক্কুসকে কোলের মধ্যে একটু চেপে ধরে মনে মনে বলেছিল, তা কখনোই হবে না। লেখাপড়াও ডকে উঠবে না, চিক্কুসকেও আমি ছেড়ে থাকবো না। ও আমার ভাই, আমার বন্ধু। কলকাতায় বন্ধুদের ডেকে ডেকে দেখাবো, কিন্তু ছুঁতে টুতে দেব না। মিস্টার চিত্রকর বলে দিয়েছেন, বাইরের লোক এসেই যেন চিক্কুসের গায়ে হাত না দেয়। আর লক্ষ্য রাখতে হবে, চিক্কুস যেন যার তার জুতো না চিবোয়। এখনও দুধের দাঁত, যা পাবে সবই চিবোতে চাইবে। তা বলে যেন আজে বাজে জিনিস না চিবোয়। সব সময় চিবোবার জন্য ওকে একটা শক্ত রবারের হাড় কিনে দিতে হবে, সেটা মাংসের হাড়ের মতোই দেখতে। আমি মার সঙ্গে গিয়ে নিজে সেটা কিনে নিয়ে আসবো। আর পিস বোর্ডে ছোট একটা চাকতিতে লিখে দেব, ডোন্ট টাচ মি। সেই চাকতিটা ঝুলিয়ে দেব চিক্কুসের গলার বেল্টের সঙ্গে। গোগল এরকম অনেক কথাই তখন মনে মনে ভেবেছিল। সেবার হলংয়ে পাগলা হাতির সঙ্গে বন্ধুত্ব আর চিক্কুস উপহার দুটোই মনে রাখবার মতো ঘটনা। তারপরে কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু আবার এক নতুন আনন্দ আর উত্তেজনা দামামা বেজে উঠেছিল। দার্জিলিং, ফুড সিলিং, তারপরেও নতুন একটা নিমন্ত্রণ জুটে গিয়েছিল নাগাল্যান্ড যাবার। নিমন্ত্রণটা এসেছিল মামারই এক বন্ধুর কাছ থেকে। মামা তাকে জটু বা জটা বলে ডাকতেন। আসলে তার নাম ছিল জটিলেশ্বর মজুমদার। মামা অনেক সময় তাকে ঠাট্টা করে মিস্টার জটমাজ বলেও ডাকতেন। জটিলেশ্বর মজুমদারের ওটাই বোধহয় ছাঁটকাট করা নাম। অবশ্য মামা তাকে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নানও বলতেন কোনো কোনো সময়। সেটা বলার কারণ ছিল, মিস্টার জটমাজ যে ঠিক কী কাজ করতেন সেটা কেউই বিশেষ জানত না। অথচ তিনি নাকি আজ দিল্লি, কাল বম্বে, পরশু কলকাতা, তারপরেই দেখা গেল তিনি মাদ্রাজ থেকে গৌহাটি হাজির, কিংবা পাহাড়ের উপর দার্জিলিং, গ্যাংটক, শিলং, নয়তো কোহিমায়। গোগল এরকম অদ্ভুত চরিত্রের মানুষ আর দেখেনি। মামার বন্ধু বলেই গোগল তাকে জটু মামা বলে ডাকত, আর জটু মামা বাবা মাকে দিদি আর জামাইবাবু বলে ডাকতেন। জটু মামার সঙ্গে আলাপও হয়েছিল সেবারেই। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার আগে তিনি এসেছিলেন, তখন প্রথম দেখা। হলং থেকে ফিরে ফুড সিলিংয়ে যাবার আগে কয়েকবারই তিনি মামার বাড়িতে এসেছিলেন। গোগল মামার কথাবার্তা থেকে বুঝেছিল জটু মামা বিয়ে থা করেননি, পড়াশুনো করেছেন বিস্তর, কোনো একটা বিষয় নয়, বরং বলা যায় এমন কোনো বিষয়ই নেই যা তিনি পড়েননি। আসলে তিনি নাকি শিবপুরের বিই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন, তারপরে বেশ কয়েক বছর বিলেতে কাটিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন তিনি চিরকাল ইঞ্জিনিয়ারই থাকবেন। সকলে যা খুশি ভাবতে পারে। জটু মামা বিলেত থেকে ফিরে ইংরেজি আর বাংলায় ফরাসি চিত্র আর ভাস্কর্যের ওপর অনেকগুলো প্রবন্ধ লিখেছিলেন।
ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছিলেন একজন আর্ট সমালোচক। তারপরেই দেখা গিয়েছিল তিনি কলকাতার গ্রুপ থিয়েটারগুলোর স্টেজের আলো নির্দেশক হয়ে গিয়েছেন। এমনকি নাটক লিখতেও বাকি রাখেননি। নাটকের পরে কবিতা, গল্প, উপন্যাসও বেশ কিছু লিখে ফেলেছিলেন। আর একটা নামকরা দৈনিক সংবাদপত্রে তখন চাকরিও করেছিলেন। তারপরে কি মনে করে হঠাৎ অঙ্ক নিয়ে এমএ পরীক্ষা দিয়ে পাশও করেছিলেন। আর সেই সঙ্গেই আইন। ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে বুঝে ওঠার আগেই দেখা গিয়েছিল জটু মামা এক রাজনৈতিক দলের টিকিট নিয়ে নির্বাচনে নেমে পড়েছেন, কিন্তু জিততে পারেননি। তবে তাকে কখনো কোনো কারণেই কেউ নিরুৎসাহিত হতে দেখেনি। এরকম ঘটনার মধ্যেই জটু মামাকে দেখা গিয়েছিল তিনি ইউএনআইয়ের একজন প্রতিনিধি হিসাবে বিশেষ করে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, নেফা অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। সেই সময় নাগা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতা আর মন্ত্রীদের সঙ্গে তাকে খুব মেলামেশা করতে দেখা গিয়েছিল। তার ফলটা অবশ্য ভালো হয়নি। দিল্লি তাকে নাকি কেমন একটু সন্দেহের চোখে দেখেছিল, কারণ বৈরী নাগাদের সঙ্গে নাকি তার বিশেষ যোগাযোগ ছিল। জটু মামার জবাব, বিশেষ যোগাযোগ কাকে বলে? একটা সংবাদ সংস্থার প্রতিনিধি হিসাবে বৈরী নাগারা আমাকে বিশ্বাস করত। আমি তাদের মতামত আর খবর সংগ্রহ করতাম। ঠিক আছে, দিল্লি যখন সন্দেহের চোখে আমাকে দেখছে, আমি এই চাকরিতে ইস্তফা দিলাম। কথা তো কথাই, সংবাদ সংস্থার চাকরি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জটু মামা নাগাল্যান্ড ছাড়লেন না। কোহিমায় পিডব্লিউডির ইঞ্জিনিয়ারের চাকরি নিয়েছিলেন। গোগলদের সঙ্গে পরিচয় হবার খুব বেশি দিন আগের ঘটনা সেটা নয়, কিন্তু এক জায়গায় থিতু হয়ে থাকবার লোক তিনি ছিলেন না। ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে তিনি আবার কলকাতায়। উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের অধিবাসীদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ইংরেজিতে একটা বই লিখে ফেলেছিলেন। প্রকাশকও জুটে গিয়েছিল। 2 বছর আগে শিলিগুড়িতে যখন মামার বাড়িতে গোগলদের সঙ্গে তার পরিচয় হয়েছিল, তখন তিনি গভর্নমেন্টের পার্বত্য নগর পরিকল্পনা বিভাগে চাকরি করছিলেন। তার চেয়ে বেশি অবশ্য তরাই ও ডুয়ার্স অঞ্চলের অরণ্যের পশু পাখি আর খরস্রোতা নদীর মাছের বিষয়ে খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছিলেন। গোগল একটা মজার ব্যাপার লক্ষ্য করেছিল। জটু মামা যে এত দেশ ঘুরেছেন আর নানা কাণ্ড করে বেরিয়েছেন, তাতেও কিন্তু তার বাঙাল কথার উচ্চারণ শ্রীহট্টের মতোই ছিল। অর্থাৎ তার কথায় সিলেটি টানে কখনো একটুও এদিক ওদিক হয়নি। তার দেশ আর জন্মস্থান ছিল সিলেট। আর বিশেষভাবে লক্ষ্য করার মতো ছিল তার চেহারা ও চলাফেরা। ঠিক ঘাড়ে গর্দানে না হলেও তাকে বেশ মোটাসোটাই বলা যায়। লম্বায় 5.5 ফুটের বেশি হবেন না। গায়ের রং ময়লাই বলতে হবে। মুখটি চওড়া, চৌকো মতো। বড় বড় লোমওয়ালা ভুরুর নিচে চোখ দুটো বেশ উজ্জ্বল, কিন্তু সবসময়ই যেন কিছু ভেবে চলেছেন। নাক মোটা আর উঁচু। নাকের নিচে কুচকুচে কালো জোড়া ভ্রমরের মতো গোঁফ। বোধহয় তাকেই বাটারফ্লাই গোঁফ বলে। মাথার কুচকুচে কালো চুল অনেকটা কোঁকড়ানো আর বেশ ছোট করে ছাঁটা। প্রথমে দেখলেই মনে হবে মানুষটি নিশ্চয়ই আরামপ্রিয় আর গদায় লস্করি চালে। তা মোটেই নয়। ওই ভারী মোটাসোটা শরীর নিয়ে তার চাল চলন যেমন হালকা, তেমনই ক্ষিপ্র। মুখে হাসি লেগেই আছে। নাগাল্যান্ডে যাবার হঠাৎ প্রস্তাবটা যখন তিনি পেরে বসেছিলেন, মামা তখন মোটেই খুশি হননি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাবা বেশ উৎসাহ দেখিয়েছিলেন। অথচ তখন বাবার অফিসে আর মাত্র কয়েকদিনের ছুটি ছিল। বাবা এতই উৎসাহ দেখিয়েছিলেন, টেলিগ্রাম করে ছুটির মেয়াদ বাড়াতেও রাজি হয়েছিলেন। গোগল তো মনে মনে খুশিই হয়েছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি, পাছে মা আবার চটে যান। কারণ দার্জিলিং ফুড সেলিং বেরিয়ে আবার পাহাড়ে বেড়াতে যাবার তেমন ইচ্ছে মায়ের ছিল না। তবে জটু মামা নাগাল্যান্ড পাহাড়ের এমন বর্ণনা দিয়েছিলেন যেন সুইজারল্যান্ড আর নাগাল্যান্ড এসব একই। শুনে মায়ের চোখ দুটোও যেন একটু চকচক করে উঠেছিল।
জটু মামা আরও বলেছিলেন, মে মাসে কোহিমাতে শীত নেই বলতে গেলে। রাত্রের দিকে সামান্য একটু শীত লাগে, তবে কোহিমার মতো পাহাড়ি শহরে সন্ধ্যার পরেই সব ফাঁকা, সারা দিন বেড়ানো। সন্ধ্যার পরেই ঘরে ঢুকে কম্বল মুড়ি দিলেই হলো। তবু মামা অনেক প্রশ্ন তুলেছিলেন। প্রথমত, কোহিমায় গিয়ে কোথায় থাকা হবে? সেখানে থাকবার মতো ভালো হোটেল বলতে কিছুই নেই। জটু মামা তো শুনে হেসেই বাঁচেননি। বলেছিলেন, হ্যাঁ, আমি জটিলেশ্বর মজুমদার কোহিমায় যাব, সঙ্গে আমার দিদি, ভগ্নিপতি, ভাগ্নে। আমাকে হোটেলের কথা ভাবতে হবে? তাহলে তো বলতে হয় মিস্টার জটমজের জন্য নাগাল্যান্ডের চিফ মিনিস্টারের বাড়ির দরজাই খোলা আছে। চাও তো অন্য কোনো মিনিস্টারের বাড়িতেও উঠতে পারি। তবে প্রস্তাবটা দেবার সময়ই আমি ঠিক করে রেখেছি মেকানিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার ফকজুলু হারালুর বাড়িতেই উঠব। আমরা খুবই বন্ধু। মানুষটিও ভারী প্রাণখোলা, দিলদরিয়া। ওর স্ত্রী আর ছেলেমেয়েরা মজুমদার আঙ্কেল বলতে অজ্ঞান। ওর বাড়ির ভেতরে যেটাকে গেস্ট রুম বলা হয়, আসলে সেটা একটা গেস্ট হাউসের মতো। ডাইনিং রুমের পাশে বড় বড় দুটো শোবার ঘর, অ্যাটাচড বাথরুম। 4 দিন আগেই হারালুর চিঠি পেয়েছি। দিল্লি থেকে লিখেছে। সেদিনই সে দিল্লি থেকে দমদমের প্লেন ধরেছে। হিসেব মতো পরের দিনই তার কোহিমায় পৌঁছে যাবার কথা। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, কোহিমায় কিভাবে যাওয়া হবে? সেখান থেকেই কি দিদিরা কলকাতায় ফিরবে, না আবার শিলিগুড়ি ব্যাক করবে? মামার এই দ্বিতীয় প্রশ্নটি শুনে জটু মামা বলেছিলেন, আমরা বাগডোগরা থেকে প্লেনে গৌহাটি যেতে পারি, গৌহাটি থেকে আবার প্লেনে ডিমাপুর, ডিমাপুর থেকে গাড়িতে কোহিমা। আর যদি প্লেনে না যায়, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে ডিমাপুর যাওয়া যায়। আর ফেরার ব্যাপারটা কি হবে সেটা জামাইবাবুই ভালো বলতে পারেন। তিনি যদি আবার শিলিগুড়ি ফিরে আসতে চান, আসতে পারেন। তারপর সেখান থেকে কলকাতা। বাবা মাথা নেড়ে বলেছিলেন, না, কোহিমা থেকে আবার এখানে ফিরে আসার কোনো মানেই হয় না। আমি বরং বলি, এখান থেকে আমরা ডিমাপুর অবধি ট্রেনে যাব, সেখান থেকে গাড়িতে কোহিমা। ফেরবার সময় কোহিমা থেকে ডিমাপুরে নেমে প্লেনে করে গৌহাটি। গৌহাটি থেকে নিশ্চয়ই কলকাতা যাওয়ার করেসপন্ডিং ফ্লাইট আছে। আর নিশ্চয়ই আছে, জটু মামা বলেছিলেন। আর সত্যি বলতে কি জামাইবাবু, আপনার প্ল্যানটাই ঠিক। বাবা বলেছিলেন, তা না হয় হলো, এখন কথা হচ্ছে ট্রেনে যাওয়ার ব্যবস্থা কী রকম। আপনি নিউ জলপাইগুড়ি স্টেশনের কথা বললেন, সেখান থেকে কোন ট্রেন কখন ছাড়ে আমি সেসবের কিছুই জানি নে। তাছাড়া মনে হচ্ছে এখান থেকে ডিমাপুর ট্রেনে নিশ্চয়ই দিন দুয়েকের জার্নি। এত হ্যাপাকি। কে বললে 2 দিন? জটু মামা মোটা ঠোঁট ছড়িয়ে এমন হেসেছিলেন, তার গোঁপজোড়াও যেন বেশ খানিকটা ডানা মেলে দিয়েছিল। বলেছিলেন, 3টি ট্রেন এখান থেকে ডিমাপুর অবধি যায়। তিনসুকিয়া মেল, কামরূপ মেল আর আসাম মেল। আর ট্রেনেই যদি যাওয়া ঠিক করেন, আমি বলবো আসাম মেলে যাওয়া হচ্ছে সব থেকে ভালো। আমি 2 বার আসাম মেলে ডিমাপুর গেছি। বলতে পারেন প্রায় 24 ঘন্টা জার্নি। এখান থেকে আসাম মেল সন্ধেবেলা ছাড়ে, পরের দিন বিকেল 4:30, 5টা নাগাদ ডিমাপুর পৌঁছয়। মামা জিজ্ঞাসা করেছিলেন, হাতে সময় নেই বললেই চলে, রিজার্ভেশনের কি হবে? জটু মামার আবার সেই প্রজাপতির ডানা মেলা হাসি দেখা গিয়েছিল। কয়েক সেকেন্ডের জন্য চোখের পাতা বুজিয়ে রেখে বলেছিলেন, ওটা আমার ওপর ছেড়ে দাও। তুমি জানো আমার কাছে ওটা কোনো সমস্যা নয়। লোকে আমাকে পাগল ছাগল যাই ভাবুক, জটমাজকে একটুও ভালোবাসে। আমি এক্ষুনি নিউ জলপাইগুড়ি স্টেশনে যাচ্ছি। ফার্স্ট ক্লাস খালি থাকলে নিশ্চয়ই পেয়ে যাব। এখানে রিজার্ভেশনে আছেন হ্যাঁ, কালিদা মানে কালিদাস পুরো কায়স্থ। বাবা একটু কিন্তু করে বলেছিলেন, ডিমাপুরে যদি বিকেল 4:30, 5টায় পৌঁছই, সেদিনই নিশ্চয়ই আমরা কোহিমায় উঠতে পারবো না। গাড়ি টাড়ির ব্যবস্থা করতে হবে। ডিমাপুর থেকে কোহিমা কত দূর? 75 কিলোমিটার। জটু মামা বলেছিলেন। তার মুখে ছিল আশ্বাসের হাসি, আর গলার স্বরেও ছিল আশ্বাস। হ্যাঁ জামাইবাবু,
এই গাড়ি টাড়ির জন্য আপনি একদম ভাববেন না। আমি আজই ডিমাপুরে ট্রাঙ্ক খুলে কথা বলছি। এই ডিমাপুর থেকে কোহিমার রাস্তা খুব খারাপ না হলেও তেমন ভালো বলা যায় না। ওখানে রাত্রের দিকে ড্রাইভাররা পাহাড়ে গাড়ি চালাতে চায় না। চাইলে আমরা চলে যাব, নইলে রাত্রিটা ডিমাপুরেই থেকে যাব। মামা বলে উঠেছিলেন, কোথায়? ডিমাপুর স্টেশনে? জটু মামার মুখে সেই গোঁপ মেলে দেওয়া নির্মল হাসি। ভুরু কুঁচকাতে জানেন না, রাগও করেন না। মামার কথার মধ্যে যে খোঁচা ছিল তা একরকম হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, হ্যাঁ, আজ পর্যন্ত আমাকে কখনো ডিমাপুর স্টেশনে থাকতে হয়নি। সেখানে 5 তারা কেন 3 তারা হোটেলও নেই, কিন্তু আমার পরিচিত আস্তানা আছে কম করে 4-4টি। আর সেসব আস্তানা 5 তারা হোটেলের থেকে কম রাজকীয় নয়। আমি মনে করি 24 ঘন্টা ট্রেন জার্নি করে জামাইবাবুরা টায়ার্ড হয়ে পড়বেন, তাই রাতটা ডিমাপুরেই থেকে যাব। দিদি যদি এখনই বলে দেন তাহলে রাত্রে আমরা কি খাবো না খাবো সেটাও জানিয়ে রাখতে পারি। জটু মামার কথা শুনে মা হেসে উঠেছিলেন। বাবার সঙ্গে গোমরা মুখ মামাও হেসেছিল। জটু মামা বলেছিলেন, বাজে কথা বলতে আমি ভালোবাসিনি, যা বলবার তাই বললাম। বরং গোগলি বলুক, ডিমাপুরে গিয়ে রাত্রে আমরা কি খাবো। এই চটপট বলে ফেলো হে খুদে গোয়েন্দা মাস্টার গোগল। নাকি আমি বলবো? গোগল লজ্জা পেয়ে হেসেছিল। মা আর মামার দিকে একবার দেখে বলেছিল, আপনি বলুন মামা। বেশ। জটু মামা একটু না ভেবে চটপট বলেছিলেন, এই গরম গরম হাত রুটি, আর তার সঙ্গে ভাতও থাকবে, 2 থাকবে। এছাড়া থাকবে স্যালাড, ডাল ফ্রাই, একটা শুকনো মতো নিরামিষি তরকারি, মুরগির মাংস, মাছও পাওয়া যেতে পারে, কিন্তু রাত্রে তার কি দরকার? হয়তো ভালো মাছ নাও পাওয়া যেতে পারে। সব শেষে রাজভোগ। অলরাইট। জবাবে গোগল তো হেসেই ছিল, বাকিরাও হেসে উঠেছিল। মা বলেছিলেন, খাওয়া নিয়ে এখনই এত ভাববার কি আছে ভাই? বাইরে বেরোলে সব সময় সব কিছু মনের মতো হাতের কাছে পেতেই হবে এমন কোনো কথা নেই। জটু মামা মামার দিকে তাকিয়ে গোঁফে ডানা মেলে হেসেছিলেন। তারপর মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন, হা হা হা, ঠিক কথা, কিন্তু আমরা তো সেরকম বাইরে যাচ্ছি নে। আমাদের হাতের কাছে সবই থাকবে। এই সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে পরোটা, আলুর দম, ডিমের অমলেট, মিষ্টি আর কফি খেয়ে আমরা বেরোবো। জল খাবারের ফিরিস্তি শুনে আবার সবাই হেসে উঠেছিলেন। জটু মামার মুখের কোনো ভাবান্তর হয়নি। বলেছিলেন, কিন্তু গাড়িতে উঠে আমরা তখনই কোহিমায় রওনা হব না। তার আগে আমরা যাব ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসে। এই কাজটা হয়তো ডিমাপুর পৌঁছে সন্ধেবেলাতেই সেরে নেওয়া যেত, কিন্তু এয়ারলাইন্সের অফিস তখন বন্ধ থাকবে। অবশ্য এয়ারলাইন্সের মিস্টার আও বা হারু দত্তকে বাড়িতে খুঁজে পাওয়া যেতে পারে, তবে তার দরকার হবে না। সকালবেলা আমরা কলকাতার প্লেনের টিকিট আর তারিখ মতো সিট রিজার্ভেশন করে কোহিমায় চলে যাব। পৌঁছতে সময় লাগবে ঘন্টা 2 মতো। ততক্ষণে মিস্টার হারালুর বাড়িতে খবর চলে যাবে। এখন স্টেশনে যাওয়ার আগে আমি তোমাকে জিজ্ঞেস করছি, এক জায়গায় পৃথক ফল কেন? তুমিও তোমার বউ বাচ্চা নিয়ে চলো। জটু মামা শেষের কথাগুলো বলেছিলেন মামার দিকে তাকিয়ে। মা বলে উঠেছিলেন, হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। মামাকে তখন কেমন মুচড়ে পড়তে দেখা গিয়েছিল। বলেছিলেন, আমার হাত পা বাঁধা, অফিস এখন কিছুতেই ছাড়বে না। যেতে পারলে ভালোই লাগতো, কিন্তু কপালে নেই। শুনে এখন খুব লোভ হচ্ছে। যাই হোক, তুমি তো আছোই, আমরা পরে এক সময় যাব। এই যাত্রায় তুমি দিদিদেরই নিয়ে যাও। জটু মামা উঠে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, তাহলে আর দেরি না করে আমি এখন স্টেশনে চলে যাই। আগামীকালের টিকিট পেলে আমি বুক করে ফেলব। বাবা ব্যস্ত হয়ে বলেছিলেন, আরে দাঁড়ান, টিকিটের টাকাটা আগে দিয়ে দিই। জটু মামা হাত তুলে বলেছিলেন, দেখুন জামাইবাবু, একে তো আপনি আমার একটা কথা কিছুতেই রাখছেন না, কেবলই আমাকে আপনি আপনি করে বলে যাচ্ছেন। আশা করি এরপরে আপনি আমাকে নাম ধরে তুমি করে বলবেন। আগামী স্টেশনে যাই,
টিকিট পাই কিনা দেখি, টাকা আপনার কাছ থেকে আমি ঠিক সময় মতো চেয়ে নেব। জটু মামা কথা বলেই পিছন ফিরেছিলেন। মামা বলে উঠেছিলেন, এই একটা কথা। আবার কি কথা? জটু মামা দাঁড়িয়ে পড়েছিলেন। মামা গোগলের দিকে একবার দেখে নিয়ে বলেছিলেন, এই চিক্কুশের কি হবে? তাকে কি রেখে যাওয়া হবে না নিয়ে যাওয়া হবে? গোগলের বুকটা ধড়াস করে উঠেছিল। আশ্চর্য, আসল কথাটাই ভাবা হয়নি। কহিমা কেন? সত্যি সুইজারল্যান্ড যেতে হলেও তখন গোগল চিক্কুশকে ছেড়ে যেত না। জটু মামার মুখের কোনো ভাবান্তর হয়নি। তেমনই হাসি মুখেই তার সহজ ভঙ্গিতে বলেছিলেন, মানে তুমি বলতে চাইছো চিক্কুশকে খাঁচায় পুরে অ্যানিম্যাল ভ্যানে নিয়ে যাওয়ার জন্য আলাদা টিকিট কাটতে হবে কিনা? নিয়ম অনুযায়ী তাই করা উচিত। তবে গোগল আর দিদির মুখ দেখে বুঝতে পারছি চিক্কুশকে ছেড়ে থাকা সম্ভব নয়। 4 সিটের একটা কামরায় আমরাই শুধু থাকবো। অন্য প্যাসেঞ্জার থাকলে আপত্তি করতে পারতো, এখানে সে প্রশ্নই নেই। আর দ্বিতীয় হলো, গার্ড সাহেবের সঙ্গে কথা বলে চিক্কুশকে আমরা আমাদের সঙ্গেই রেখে দেব। কেবল ওর খাবারের ব্যবস্থাটা আলাদা করে নিয়ে যেতে হবে। সেটা করতে নিশ্চয়ই অসুবিধা হবে না? মা বলেছিলেন, না হবে না, সে ব্যবস্থা আমি করে নিয়ে যাব। মামা বলেছিলেন, সেটা তো না হয় এখান থেকে ব্যবস্থা হলো, কোহিমা থেকে কলকাতায় ফেরার সময় প্লেনে কি ব্যবস্থা হবে? গোগল দম বন্ধ করে জটু মামার মুখের দিকে তাকিয়েছিল। জটু মামার কোনো ব্যাপারেই কোনো রকম আটকায় না। বেশ সহজভাবেই বলেছিলেন, এ কি আবার, চিক্কুশের জন্য প্লেনের একটা হাফ টিকিট কাটতে হবে। তবে হ্যাঁ, চিক্কুশের জন্য তখন একটা খাঁচার দরকার হবে। সে ব্যবস্থা করা এমন কিছু হাতে ঘোড়া ব্যাপার নয়। তাছাড়া মিস্টার চিত্রকর তো চিক্কুশের অ্যান্টি রেবি ইঞ্জেকশনের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন। নিয়মকানুনের ঝামেলা ওখানেই মিটে গেল। এরপর হচ্ছে চিক্কুশকে কতক্ষণ প্লেনে থাকতে হবে। ডিমাপুর থেকে গৌহাটি 45 মিনিট। গৌহাটিতে খুব বেশি হলে আধ ঘন্টা কি 1 ঘন্টায় অপেক্ষা করতে হতে পারে। গৌহাটি থেকে কলকাতাও 45 মিনিট থেকে 1 ঘন্টা। অর্থাৎ ডিমাপুর থেকে 9:30টায় প্লেনে উঠে গৌহাটিতে ফ্লাইট চেঞ্জ করে কলকাতায় 11:30 থেকে 12টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আর কোনো সমস্যা? জটু মামা মামার দিকে তাকিয়েছিলেন, গোগলও তাকিয়েছিল। মামা হেসে বলেছিলেন, হ্যাঁ, জটমচ থাকতে কোনো সমস্যা নয়। জট খুলতে সে খুবই ওস্তাদ। ধন্যবাদ। জটু মামা যাবার জন্য পা বাড়িয়ে বলেছিলেন, এর জন্য অঙ্ক, ইঞ্জিনিয়ারিং, আইন কোনো কিছুই দরকার হয় না। দরকার কেবল চোখ কান খোলা রেখে চড়ে বেড়াবার অভিজ্ঞতা। আগামীকালের আসাম মেলের টিকিট আর রিজার্ভেশন পেলে রাত্রে তোমরা এখানে এসে খাবে। মামা বলেছিলেন, ওয়েলকাম। বাবা বলেছিলেন, ভারী মজার ছেলে। গোগল তখন পাশের সোফায় গুটি সুটি মেরে শুয়ে থাকা চিক্কুশের দিকে দেখছিল। ওর একটা স্বস্তির নিঃশ্বাস পড়েছিল। শেষ হলো প্রথম পর্ব। পরের পর্বগুলি শিগগির নিয়ে আসার চেষ্টা করব। সকলে আমাদের পাশে থাকবেন, পুরোটা শুনবেন, এবং যারা শুনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন। নমস্কার।